আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা একটু সবাই কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আজকে আমরা খুব মজার একটা ক্লাস করব, খুবই মজা এবং খুবই ইজি। সবগুলো ক্লাস একসাথে আপনার অ্যানাউন্সমেন্ট অথবা ফিচার এই অপশনে চেক করলেই পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি ক্লাসটা শুরু করবো। আজকের ক্লাসটা খুবই ইজি ক্লাস এবং এটা পাটিগণিতের খুব মজার ক্লাস। আপনি ঠান্ডা মাথায় ক্লাসটা করেন, আপনার বাসায় কিছুই পড়া লাগবে না, ক্লাসের পর আজকে ক্লাসই হয়ে যাবে। টাইপ 1-এর প্রশ্ন যে কোনো নিয়োগ পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। আমরা একটু মনোযোগ দিয়ে, আমি আবারও বলতেছি, আজকের ক্লাসের থেকে সোজা ক্লাস হওয়া পসিবল না। সবকিছু ক্লাসেই পড়াই দেবো, বাসায় কিচ্ছু পড়তে ইনশাল্লাহ হবে না। তাহলে আমি শুরু করি। কেস 1, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। বলছে কি, দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। বর্গের অন্তর 47। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বলছে কি, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এটা অনেক পরীক্ষা অনেকভাবে আসছে। কি সব হাবিজাবি সূত্র দিয়ে মানুষ জানি শিখাইছে গাইড বইয়ে। আমরা রাহাত ভাইয়ের কাছে কি পড়তে আসছি কঠিনভাবে শিখতে? সহজ করে শিখতে। কি করবেন, যখনই বর্গের অন্তর দেওয়া থাকবে, যেই ভ্যালুটা দেওয়া থাকবে তারে 2 দ্বারা ভাগ করেন। যেই বর্গের অন্তরটা দেওয়া থাকবে তারে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে 47-এর 2 দ্বারা ভাগ করলে আসে কত? 23.5। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন 23.5-এর আগের পূর্ণ সংখ্যা কত? 23। আর পরের পূর্ণ সংখ্যা কত? 24। তার মানে পূর্ণ সংখ্যা দুইটা কি কি? একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 24। সবাই মামলাটা কি বুঝছেন? কি করবেন, যেই বর্গের অন্তরটা দেয়া আছে এর 2 দ্বারা ভাগ করবেন। যেই বর্গের অন্তরটা দেয়া আছে এর 2 দ্বারা ভাগ করবেন। করলাম। তাহলে 47-এর 2 দ্বারা ভাগ করলে আসে কত? 23.5। 23.5-এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 23। 23.5-এর পরের সংখ্যা হচ্ছে 24। তার মানে আপনার ক্রমিক পূর্ণ সংখ্যা দুইটা কি কি? 23 আর একটা হচ্ছে কি? 24। মামলা কি সবাই বুঝছেন? তাহলে গল্প কি, বর্গের অন্তর দিলে আমি 2 দ্বারা ভাগ করব, যা পাবো তার আগের সংখ্যাটা আর পরের সংখ্যাটা নেব। এলে এটা হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে আরেকটা সংখ্যা। ক্রমিক মানে কি? পরপর। তাহলে 23 আর 24, তাহলে 23-এর পরের পূর্ণ সংখ্যা কত? 24। এগুলো তো আমরা সবাই শিখছি। আচ্ছা, এই কোশ্চেনটা যদি এভাবে দেয় যে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যাদের বর্গের অন্তর 47, এইটা না দিয়া বসে বর্গের অন্তর 47 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে 23 আর 24, এটা আমাদের ছোট সংখ্যা কত? 23। আচ্ছা, যদি বলা হয় বড় সংখ্যা কত, তাহলে কি? 24। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনার বর্গের অন্তর দিয়া দুইটা পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা বের করতে বলুক, বড় সংখ্যা বের করতে বলুক, ছোট সংখ্যা বের করতে বলুক, যাই বের করতে বলুক, আপনি কি বের করতে পারবেন? আচ্ছা, যদি বাইর করতে পারেন, আমি আরেকটা অঙ্ক করে একসাথে ফিডব্যাক দিচ্ছি। এবার আপনি 6 নম্বর অঙ্কে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? আচ্ছা, আমরা কি বললাম, বর্গের অন্তর যদি দেয়া থাকে তাহলে মামলা কি? বর্গের অন্তর যদি দেয়া থাকে মামলা কি? 2 দ্বারা ভাগ করা। তাহলে 17-এর 2 দ্বারা ভাগ করলে আসে কত? 8.5। 8.5-এর আগের সংখ্যা হচ্ছে 8, পরের সংখ্যা হচ্ছে 9। এখন আপনারা যদি বলা হয় সংখ্যা দুইটা কত, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9, যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 8। বৃহত্তম সংখ্যা কত? 9। যদি বলে সংখ্যাদ্বয়ের গুণফল, তাহলে 8 আর 9 কত? 72। যদি বলে সংখ্যাদ্বয়ের যোগফল, তাহলে 8 আর 9 যোগ করলে কত? 17। তার মানে আপনি বর্গের অন্তরটা বাইর করবেন 2 দ্বারা ভাগ করে, করার পর সংখ্যা দুইটা পাইলেন। এখন আপনার দ্বারা সংখ্যা দুইটা চাইতে পারে, বড় সংখ্যা চাইতে পারে, ছোট সংখ্যা চাইতে পারে, সংখ্যা দুইটার গুণফল চাইতে পারে, সংখ্যা দুইটার যোগফল চাইতে পারে। যাই হোক, আমরা কি পারবো? এর থেকে কি সোজা করে পড়ানো সম্ভব? এগুলা গাইড বই খোলেন, দুইটার জন্য 2টা সূত্র, বড় সংখ্যার জন্য 1 সূত্র, ছোট সংখ্যার জন্য 1 সূত্র। এত সূত্র শিখার কি টাইম আছে নাকি? আমরা যদি পুরো মামলাটা বুঝে থাকি তাহলে লিখি মামলা ডিসমিস, মানে কেস 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেই, কেস 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেই, কেস 1 ডান। আজকে যা পড়াবো সবই ডিসমিস। মামলা। ক্লাসের পর আজকে ক্লাসে শেষ করে দেবো, বললাম না? আচ্ছা, এবার আসেন কেস 2। লিখতে থাকেন ততক্ষণে। কেস 2,
আচ্ছা সবাই একটু ভাই এটা একটা স্ক্রিনশট নেন, যে এই সূত্র দুইটা লিখছি এই দুটো একটু স্ক্রিনশট নেন। সবাই একটু সূত্র দুইটার স্ক্রিনশট নেন। শীটের সাথে মিলবে না কেন? কি মিলে নাই? ফাতেমা জান্নাত কোন শীটের সাথে মিলে নাই আপু? আচ্ছা এবার আমরা সবাই একটা স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা আমরা এগুলো আসলে এভাবে শিখবো না, আমরা কি বলছি দুইটা সংখ্যার সমষ্টি আর যদি অন্তর দেওয়া থাকে, আচ্ছা সমষ্টির আরেকটা বাংলা কি যোগফল, আর অন্তরের আরেকটা বাংলা কি বিয়োগফল। এত কাহিনী করার দরকার নাই। যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। এত কাহিনী করে মনে রাখার দরকার নেই। মনে রাখবেন কি বড় সমান কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, ছোট সমান কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। এক্স মানে হচ্ছে সমষ্টি বা যোগফল, আর ওয়াই মানে হচ্ছে অন্তর অথবা বিয়োগফল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা কি বড় সমান কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, আর ছোট সমান কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। এখন এক্স মানে কি সমষ্টি অথবা যোগফল, ওয়াই মানে কি অন্তর অথবা বিয়োগফল। তাহলে আমরা মনে এভাবে মনে রাখাটাই বেশি ইজি না? ওই সিস্টেমের থেকে এই সিস্টেমে মনে রাখাটাই তো মনে হয় আমাদের একটু বেশি ইজি। যার কাছে যেটা ইজি মনে হবে সে সেটা মনে রাখবেন। যদি কেউ এইটা মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আলহামদুলিল্লাহ, কেউ যদি এইটা মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাইলেও আলহামদুলিল্লাহ, আপনার জন্য যেটা ইজি আপনি সেইটাই ফলো করবেন। আচ্ছা এবার একটু মামলা দেখি। এক্সাম্পল নাম্বার 7। এইসব কোশ্চেন যদি পরীক্ষায় ভুল করেন এটা কিন্তু একদম হচ্ছে মারাত্মক অন্যায়, ভুল করা যাবেই না। কি বলছে? দুইটি যে সংখ্যার যোগফল হচ্ছে 18, অন্তর হচ্ছে 4, সংখ্যা দুইটা কত? আচ্ছা যোগফল হচ্ছে 18, যোগফল হয়েছে 18 আর অন্তর হয়েছে 4, অন্তর হয়েছে 4। বলছে কি সংখ্যা দুইটা কত? সংখ্যা দুইটা কত? আচ্ছা আমরা বলছি কি যোগফল মানে হচ্ছে এক্স, অন্তর মানে হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যা দুইটা কত? তাহলে বড় সমান কত? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। তার মানে এই দুইটারে যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করবো। 18 আর 4 হচ্ছে 22, 22 এর 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 11। সবাই একটু মামলাটা বুঝেন ভাইয়া। বড় সংখ্যা কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, এক্স মানে হচ্ছে 18 আর ওয়াই মানে হচ্ছে 4। তাহলে 18 প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, এটা সমান আসে কত? 11। তাহলে পাইলাম বড় সংখ্যা। আচ্ছা ছোট সমান কি হবে? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। তাহলে ছোট হচ্ছে কি 18 মাইনাস 4 ডিভাইডেড বাই টু। তাহলে 18 দিয়ে 4 গেলে হচ্ছে 14, 14 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 7। সবাই একটু ভাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে। আপনারা যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে সূত্র কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, ছোট কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। বড় হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, ছোট হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। আচ্ছা আপনার খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। বড় সংখ্যা বের করার সূত্র জানি, ছোট সংখ্যা বের করার সূত্র জানি। আপনারা যদি পরীক্ষায় কোশ্চেন দেয় দুইটি সংখ্যার যোগফল এত অন্তর এত দিয়া বলছে বড় সংখ্যা কত, তখন এই সূত্র দিয়ে করবেন, খুব ভালো কথা। যদি বলে ছোট সংখ্যা কত তাইলে এই সূত্র দিয়ে করবেন, তাও ঠিক আছে। কিন্তু যদি কখনো সংখ্যা দুইটা বের করতে বলে তখন আপনি প্রথমে বড় সংখ্যাটা বের করবেন। বড় সংখ্যা বেরিয়েছে কত? 11। তখন আর কষ্ট করে ছোটটা বের করবেন না। দেখেন দুইটা সংখ্যার যোগফল যদি 18 হয় আর একটা সংখ্যা যদি 11 হয় তাহলে অপর সংখ্যাটা কত? 18 মাইনাস 11 মানে কি 7 না? আপনারা যদি শুধু বড় সংখ্যা বলে অথবা যদি শুধু ছোট সংখ্যা বলে তাহলে আপনি সূত্র দিয়ে করবেন। আর যদি দুইটা সংখ্যা বের করতে বলে তাহলে বড় সংখ্যাটা বের করবেন। করলাম, বড় সংখ্যা পাইলাম কত? 11। তাহলে ছোট সংখ্যা কত হবে? সংখ্যা দুইটা যোগফল যেহেতু 18, এখান থেকে আমি বড় সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে কি ছোট সংখ্যা পাবো। সবাইকে আমরা বুঝছি? তাহলে কি এই মামলাও ডিসমিস হয়েছে? যদি হয়ে থাকে তাহলে একটু লেখেন কেস টু ডান। এটাও যদি ডিসমিস হয় তাহলে একটু লেখেন কেস টু ডান। আমি একটু পানি খেয়ে আসি, জাস্ট 1 মিনিট। কেস টু ডান লেখেন সবাই।
ক্লাসটা মনোযোগ দেন, ইনশাল্লাহ বাসায় কিচ্ছু পড়তে হবে না। আজকের ক্লাস এমনভাবে নেওয়া হবে যাতে বাসায় আপনার কিছু পড়তে না হয়। এগুলো কিন্তু ভাই বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে, কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন কেস 3, খুব জনপ্রিয় টাইপ। কেস 3 কি কারণে জানি স্যাররা খুব পছন্দ করে, পরীক্ষা দিয়েই দেয়। আচ্ছা, কেস 3টা আমরা খুব সহজে মনে রাখবো। কেস 3 কি বলছে? যত তত। যদি যত তত বলে তাহলে শুধু গড় বের করবেন। যত তত বললে আমরা শুধু গড় বের করবো। সবাই একটু আমার কথা মনোযোগ সহকারে শোনেন। কেস 3 ম্যাথে যত তত, যদি যত তত বলে তাহলে কি করব? শুধু গড় বের করবো। মানে কি? অঙ্ক নাম্বার 12 কি বলছে দেখেন, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট। একটা সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আমরা বলছি কি যত তত। যদি যত তত কথাটা থাকে তাহলে আমরা কি করব? গড় বের করব। কার গড় বের করব? এই সংখ্যা দুইটার। আচ্ছা, গড় বের করার সিস্টেম কি? 301 প্লাস 381 ডিভাইডেড বাই 2, তাহলে 682 ভাগ 2 কাটাকাটি করলে আসে কত? 341। তাহলে সংখ্যাটা কত? 341। তাহলে আমরা কেস 3 শিখলাম কি যত তত থাকলে কি করব? গড় বের করবো। ভাই আমি কিন্তু এগুলো এমন ভাবে পড়াচ্ছি যাতে আপনি মুখে মুখে পারেন। এগুলো এই গাইড বইতে অনেক হাঙ্কি পাঙ্কি দিছে। লাস্ট পর্যন্ত কনসেপ্টটা কি হারাও গড় বের করছে, কিন্তু হারা লেখছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। একটা সংখ্যা x হতে যত বড় y থেকে তত ছোট হলে সংখ্যাটি হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। আপনারা কিন্তু আমি ঝামেলা তো ফেললাম না, আমি কোড বলছি কি যত তত থাকলে গড় বের করবেন। তাহলে 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে গড়, এই দুটো সংখ্যা গড় বের করে দেবো। যদি বাইর করে দেয় তাহলে এই মামলা ফিনিশ। সবাই একটু লেখেন টেকনিক ডান। এই টেকনিক কি ডান হয়েছে নাকি? সবাই আমরা একটু ফিডব্যাক দেই, এই টেকনিক কি ডান হয়েছে নাকি? টি ডান লেখেন। যদি এইটা বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, টি ডান। যদি এইটা বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, টি ডান। আচ্ছা, এবার আছেন কেস 4। একটু সূত্রটা লিখে দিই, তারপর এটা সহজ করে দিচ্ছি। In my eyes, you are the best math teacher all over Bangladesh. Thank you, ভাইয়া। আচ্ছা, অঙ্ক নম্বর 13। আমি চেষ্টা করি ভাইয়া সহজ করে ম্যাথ পড়াইতে। আমার হিসাব খুব সিম্পল। এই জায়গায় কেউ ম্যাথে পণ্ডিত হইতে আসেন নাই, কেউ ম্যাথে পিএইচডি করতে আসেন নাই। কারণ আপনার এই বয়সে এসে যত ততর ম্যাথ, অথবা হচ্ছে বর্গের অন্তর, অথবা হচ্ছে সংখ্যা দুইটা বাইর করা, এগুলা শিখার কথা না। আপনি এগুলো শিখতেছেন কেন? আপনার চাকরি পাওয়া লাগবে তাই। তার মানে এই জায়গায় আপনার উদ্দেশ্য শিখা না, উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া। তাহলে চাকরি পাওয়ার জন্য আপনার যেতটুকু ম্যাথ জানা দরকার এতটুকুই জানা উচিত। আমার যেটা পয়েন্ট, আমার অনেক বেশি ম্যাথ জানা লাগবে, কারণ আমি শিক্ষক, এটা আমার পেশা। যেহেতু এটা আমার পেশা, সুতরাং আমাকে ম্যাথ নিয়ে প্রচুর স্টাডি করতে হবে, অনেক কিছু জানতে হবে। কিন্তু ম্যাথ তো আপনার পেশা না। আপনার চাকরি পাওয়ার দরকার দেখে আপনি এই
বয়সে এসে লাভ ক্ষতির ম্যাথ শিখছেন, নাহলে 25 বছর বয়সে আপনার কেন লাভ ক্ষতির ম্যাথ করা লাগবে, সরল যৌগিক মুনাফা কেন করা লাগবে, সূচক কেন করা লাগবে। এই কারণে আমি পড়ানোর সময় ওইভাবেই পড়াই যেটুকু আপনার জানা দরকার। আমি কি জানি এটা তো আপনার জানার দরকার নাই। রাহাত ভাই অনেক কিছু জানে, এটাতে আপনি কি করবেন? আমি তো অনেক কিছু জানি দেখেই ম্যাথ পড়াই, আমি কি বাংলা পড়াই? কিন্তু আপনার ম্যাথও জানতে হবে, বাংলাও জানতে হবে, ইংলিশও জানতে হবে। মানে সহজ কথা, আপনার সাকিব আল হাসান হইতে হবে, ব্যাটিংও পারতে হবে, বোলিংও পারতে হবে, ফিল্ডিংও পারতে হবে, প্রয়োজনে রাজনীতিও করতে হবে। আর আমরা হচ্ছে একটা জিনিস পারি, ব্যাটিং পারলে শুধু ব্যাটিংই পারি, বোলিং পারলে শুধু বোলিংই পারি। এই কারণে যারা অনেক বেশি ডিপে যায় পড়ায় তাদের কাছে চাকরির পরীক্ষায় পড়ে কোনো লাভ নেই। কারণ সে আপনারা বুঝাইতে চায়, দেখো আমি কত কি জানি। আরে ভাই, আমি কত কি জানি এটা জানি আপনি কি করবেন? আপনি তো ম্যাথে 15-তে 15 পাইতেও চান না, তাই না? রিটেনেও তো কেউ 50 পায় না, 2-1 ছাড়া। তার মানে আলটিমেটলি অতটুকুই শিখবেন যতটুকু শিখা দরকার। কারণ আপনাকে দিন শেষে শুধু ম্যাথ পারলেই হবে না, সবগুলা সাবজেক্টেরই সমন্বয় আপনি পিলি পাস করবেন। এখন অনেকে দেখলাম ইদানিং ট্রেন শুরু হয়েছে, ম্যাথে 120টা ক্লাস, 150টা ক্লাস, সপ্তাহে 6 দিন ম্যাথ ক্লাস। আরে ভাই, আমি যদি সপ্তাহে 6 দিন ম্যাথই ক্লাস নেই, আপনি অন্য সাবজেক্ট পড়বেন কখন? বা অন্য সাবজেক্ট প্রাইভেট পড়বেন কখন? আমার কথা কি সবাই বুঝছেন? চাইলেও তো 6 দিন আমিও পড়াইতে পারি ম্যাথ। এখন প্রতিদিন রাত্র 10টায় যদি আপনি ম্যাথ ক্লাসই করেন, তাহলে আপনি ইংলিশ বা জেনারেল নলেজ বা বাংলা এই সাবজেক্টগুলো প্রাইভেট কখন পড়বেন? কারণ প্রাইভেট পড়ার পিক টাইম তো 10টা। আমি যদি 6-10টা ব্লক করে দেই, আর আপনারা যদি 6 দিন পর্যন্ত ম্যাথই শিখে, আপনি তো 15-তে 15 পাবেন, 16 তো পাবেন না। এই কারণে যারা অতিরিক্ত আন্তরিকতা দেখায়, এরা পরক্ষণে আপনার বাস দিতেছে। মানে সে বুঝাইতে যাচ্ছে আমি অনেক এক্সট্রা এফোর্ট দেই, স্টুডেন্টের জন্য আমি অনেক বেশি ডেডিকেটেড। যখনই কেউ দেখবেন অতিরিক্ত এফোর্ট দেয়, তখনই ধরে নেবেন তার যোগ্যতায় কোনো ঘাটতি আছে। কারণ যোগ্য মানুষ কোনোদিন অতিরিক্ত শো অফও করবে না, অতিরিক্ত এফোর্টও দিবে না। যখনই কেউ দেখবেন যে যেটুকু করার কথা এর থেকে বেশি করতে চায় কেন, অথবা বেশি বলে কেন, তার মানে কি তার যোগ্যতা অথবা দক্ষতায় ঘাটতি আছে। এই কারণে সেই যোগ্যতা বা দক্ষতার ঘাটতিটা আন্তরিকতা দিয়ে কাটাইতে চায়। কথা কি বুঝছেন? যারা লিজেন্ড ডাক্তার তারা কিন্তু রুগীর সাথে বেশিক্ষণ কথা বলে না, সে 30 সেকেন্ড বা 1 মিনিট কথা বললেই বোঝা যায় যে রুগীর সমস্যা কি। কারণ সে তার মেরিট আর দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে তার অবস্থা এমন আছে, সে রুগীর চেহারা দেখলে অর্ধেক রোগ বুঝে যায়। তার কি 20 মিনিট কথা বলার দরকার আছে? কথা কি বুঝতে পারছেন? ওকে, পড়ানো শুরু করি। এবার আসেন আমরা কেস 4, অঙ্ক নাম্বার 13। 13 নম্বর কি বলছে দেখি। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে, প্রথম 3টির যোগফল 27, শেষ 3টির যোগফল কত? আচ্ছা, প্রথমে আসেন সূত্রটা একটু বুঝি। S2 = S1 + n²। আচ্ছা, 2 আর 1 এটা তো সোজা কথা। 1 মানে প্রথম, 2 মানে হচ্ছে শেষ। 1 মানে প্রথম, 2 মানে হচ্ছে শেষ। তাহলে S2 = কি? S1 + n²। এই জায়গায় S1 মানে কি? প্রথম সংখ্যাগুলোর যোগফল, S2 মানে কি? শেষ সংখ্যাগুলোর যোগফল। এটা তো আমরা সোজাই বুঝলাম যে 2 মানে শেষ, 1 মানে প্রথম। তাহলে S2 = কি? S1 + n²। তাহলে 2 হচ্ছে শেষ, 1 হচ্ছে প্রথম। তাহলে শেষ সংখ্যাগুলোর যোগফল সমান প্রথম সংখ্যাগুলোর যোগফল প্লাস n²। n মানে কি? যা বের করতে বলছে। মানে কি? একটু অঙ্কটা বুঝি। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27। প্রথম 3টার যোগফল, আমরা প্রথম 3টার যোগফল মানে কি বলছি? প্রথম মানে হচ্ছে S1। S1 দেওয়া আছে কত? 27। এখন বাস করতে বলছে কি? শেষ 3টির যোগফল মানে S2 বাইর করতে বলছে। শেষ 3টার যোগফল বাইর করতে বলছে। আচ্ছা, আমরা n এর পরিচয় শিখছি কি? যা বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? শেষ 3টা সংখ্যার যোগফল। তার মানে n এর মান কত? 3। মামলা কি বুঝছেন? সবাই একটু মামলাটা বুঝি, আমরা বলছি কি? S1 মানে প্রথম সংখ্যাগুলোর যোগফল, S2 মানে হচ্ছে শেষ সংখ্যাগুলোর যোগফল। আপনারা 6টা সংখ্যা দিয়ে বলছে এর প্রথম 3টার যোগফল 27 হলে শেষ 3টার যোগফল কত? তাহলে প্রথম 3টার যোগফল মানে কি? S1 এর মান দেয়া আছে কত? 27। খুব ভালো কথা। শেষ 3টার যোগফল বের করতে বলছে, তার মানে কি? S2 বের করতে বলছে। আচ্ছা, এইবার আমার প্রশ্ন হচ্ছে n কি? n মানে কি? যা বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? শেষ 3টা সংখ্যার যোগফল। কয়টা সংখ্যা? 3টা। তার মানে n কত? 3। তাহলে 27 + 3² মানে হচ্ছে 9। তার মানে মোট হচ্ছে 36। আমি কি ভাই পয়েন্টটা বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? তাহলে আমরা কি শিখলাম? S2 = S1 + n²। 2 মানে হচ্ছে শেষ, 1 মানে হচ্ছে প্রথম, n মানে হচ্ছে যা বের করতে বলছে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে 16 নম্বর অঙ্কটার পাশে লেখেন এক্সেপশনাল। যদি এই কোশ্চেনই একটু কঠিন করে দেয় তাইলে কি দিবে একটু দেখি। 16 নম্বর কোশ্চেনটা সবাই একটু লেখেন এক্সেপশনাল।
আচ্ছা, এবার আসেন 16 নম্বর কোশ্চেনটা। তো দেখেন যারা পাইলে গেছেন তারা তো আলহামদুলিল্লাহ, কমেন্ট করবেন না। আমি কখনো স্টুডেন্টদেরকে অ্যান্সার কমেন্ট করতে উৎসাহিত করি না। তাতে যেটা সমস্যা হচ্ছে, একজন পারতেছে আরেকজন পারতেছে না। যে পারতেছে না সে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। আপনি যদি যে কোনো টিচারের ম্যাথ ক্লাস করেন, দেখবে সবাই বলবে এই অঙ্কের রেজাল্ট কত লেখেন। এখন পর্যন্ত আমি কোনোদিন বলি না এই অঙ্কের রেজাল্ট কত। আপনি তো অনেকদিনই ক্লাস করছেন। কারণ আল্লাহ আমাদের সবাই সমান মেরিট দেন। এই 16 নম্বর অঙ্কটা যারা ম্যাথ ভালো বোঝেন তারা আমার আগে কিন্তু এখন পারবেন। তারা যখন কমেন্ট করে অ্যান্সার লেখা শুরু করবেন, যে পারেন না তার কিন্তু কনফিডেন্স ডাউন, আল্লাহ আমি তো পারি না। তাহলে ভাই আপনি তো শিখতে আসছেন, আগে আমি শিখাই, তারপর হচ্ছে আপনি কমেন্ট করেন। আমার পলিসি হচ্ছে এইটা। 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড়, প্রথম তিনটার গড় হচ্ছে 8, প্রথম তিনটির গড় হচ্ছে 8, শেষ তিনটির যোগফল। আচ্ছা, শেষ তিনটির যোগফল মানে S2 চাইছে, কয়টার যোগফল? 3টা, তার মানে n এর মান কত? 3। সূত্র কি? S2 = S1 + n²। আচ্ছা, তাহলে আমি n পাইছি কিন্তু S1 তো পাই নাই। S1 ছিল কি? প্রথম সংখ্যাগুলোর যোগফল। প্রথম সংখ্যাগুলোর যোগফল ছিল S1, কিন্তু ভাইয়া 16তে একটু আপনাকে চেঞ্জ করে দিছে। কি চেঞ্জ করে দিছে? 16তে আপনারা বলছে প্রথম তিনটার গড় হচ্ছে 8। তাহলে প্রথম তিনটার যদি গড় 8 হয়, আপনি এখান থেকে সমষ্টি বের করবেন। এটা গড়ের ক্লাসগুলো আরো ভালোভাবে শিখে যাবেন। সমষ্টি বের করার সিস্টেম কি? যেই গড় যা দেয়া আছে তার সাথে যতগুলো সংখ্যা, কটা সংখ্যা? 3টা, তাহলে 8 × 3 দ্যাট মিন্স হচ্ছে 24। তাহলে সমষ্টি কত? 24, 3 3 9 দ্যাট মিন্স হচ্ছে 33। তাহলে মামলাটা কি দাঁড়াইলো? মামলাটা হইলো আপনারা যদি সমষ্টি সরাসরি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি তো S1 পাইরেই গেলাম। কিন্তু কোনো কারণে যদি আপনারা সমষ্টি না দিয়া গড় দেয়, কি বলছে? প্রথম তিনটি সংখ্যার গড়, তাহলে আমার তো প্রথমে কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টি বের করবেন কিভাবে? প্রথম তিনটার গড় যদি 8 হয়, তাহলে প্রথম তিনটা সংখ্যার সমষ্টি, প্রথম তিনটার গড় যদি 8 হয়, তাহলে সমষ্টি কত হবে? গড় ইন্টু সংখ্যা কয়টা? সংখ্যা কয়টা? 3টা, তাহলে 8 × 3 মানে কত? 24। তাহলে S1 হচ্ছে 24, বসায় দিবেন। মামলা ডিসমিস। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ডান। টাইপ 1 থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষার প্রশ্ন আসে, এগুলা আশা করি আসলে এখন খুব ইজিলি পারবেন। এটা হচ্ছে একটু গড়ের ক্লাস যখন আমরা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা প্রয়োজনে যারা একটু কম বুঝছেন লিখে রাখেন গড়, গড় করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন টাইপ 2, একদম ললিপপ। আচ্ছা ভাই, একটা বেসিক বোঝেন। এই যে আমি সবকিছু ডিটেলস লিখে দিচ্ছি, বেসিকটা একটু বোঝেন। কত অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা, মনে করেন আমরা 0 থেকে যদি শুরু করি, 0 1 2 এরকম করতে করতে কত? 9। আচ্ছা, যদি 10 থেকে শুরু করি, 10 11 12 13 14 এরকম করে যাইতে যাইতে কত? 99। আচ্ছা, তারপর যদি 100 দিয়ে শুরু করি, এটা হচ্ছে কি 1 অঙ্কের। সব একটু মামলাটা বোঝেন। এটা হচ্ছে কি 2 অঙ্কের, এটা হচ্ছে কি 3 অঙ্কের, 3, এটা হচ্ছে 3 অঙ্কের। 100 101 এরকম করে যাইতে যাইতে কি 999। আচ্ছা, যদি 4 অঙ্কের বলি তাহলে কি 1000 থেকে শুরু করে যাইতে যাইতে কত? 9999। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে এখন আমরা শিখলাম 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 2টা 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9। তাহলে আপনারা যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে 1 অঙ্কের বললে 1টা 9, 2 অঙ্কের বললে 2টা 9, 3 অঙ্কের বললে 3টা 9, 4 অঙ্কের বললে 4টা 9, 5 অঙ্কের বললে 5টা 9, 6 অঙ্কের বললে 6টা 9। কেমনে বুঝছেন? এই যে কনসেপ্ট বুঝছেন? 1 অঙ্ক মানে কি 0 থেকে 9, 2 অঙ্ক মানে কি 10 থেকে 99, 3 অঙ্ক মানে কত? 100 থেকে 999, 4 অঙ্ক মানে কি 1000 থেকে 9999। তাহলে বৃহত্তম বললে কি 1 অঙ্কে 1টা 9, 2 অঙ্কে 2টা 9, 3 অঙ্কে 3টা 9, 4 অঙ্কে
সাইডটা নয়। আচ্ছা, এবার সে ক্ষুদ্রতম যদি বলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, তাহলে এক অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 0, দুই অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হলে 0 সাথে একটা 1, তিন অঙ্কের বললে 0 সাথে, আমি বলি সবাই একটু মনোযোগ সহকারে দেন, যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে এক অঙ্কের ক্ষুদ্র সংখ্যা বললে 0, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 10, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 100, চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে হচ্ছে 1000। তাহলে আপনি এটা কিভাবে মনে রাখবেন, 0 এরপর 10, 10 এর স্কয়ার কত 100, 100 এর স্কয়ার কত 1000। পাঁচ অঙ্কে যদি বলে তাহলে একের পর 4টা শূন্য, মানে আপনি প্রত্যেকটা অঙ্কের সাথে, এক অঙ্কের বললে 0, দুই অঙ্কের বললে 10, তিন অঙ্কের সাথে হচ্ছে কি 2টা 0, চার অঙ্কের সাথে 3টা 0, পাঁচ অঙ্কের সাথে 4টা 0, ছয় অঙ্কের সাথে 5টা 0। মানে যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে 1 দিয়া যত অঙ্ক বলবে তার থেকে 1 কম, যদি তিন অঙ্ক বলে একের পর 2টা শূন্য, চার অঙ্ক বললে একের পর 3টা সংখ্যা 3টা শূন্য, দুই অঙ্ক বললে একের পর একটা শূন্য। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? টেবিলটা যদি টেবিলটা বুঝে থাকেন তাহলে টাইপ 2 শেষ। আমি করাই দিতেছি, সবাই একটু লেখেন তো টেবিলটা কি ডান হয়েছে নাকি, টেবিলটা কি ডান হয়েছে নাকি, সবাই একটু ফিডব্যাক দেন। এ কি গরম লাগতেছে কেন আজকে? এই কার এলাকায় শীত কেমন একটু কমেন্ট করেন তো। এই কার এলাকায় শীত কেমন? আমার তো গরম লাগতেছে, বিশেষ করে যারা ঢাকার বাসিন্দা একটু বলেন তো শীতের কি অবস্থা। এই ঢাকার কি অবস্থা? আমার দেখি গরম লাগতেছে। এই ঢাকার বাসিন্দা কারা? ঢাকার কি অবস্থা? যাত্রাবাড়িতে পুরোই গরম হয়ে, আমার তো এই জায়গায় গরম লাগতেছে, আমি তো জ্যাকেট খুলে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্ট যদি বুঝে থাকি তাহলে আমাদের জন্য এই ম্যাথগুলো এখন খুব ইজি। আচ্ছা আসেন এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2, যদি আপনি বেসিকটা বুঝে থাকেন এই ম্যাথ আপনার জন্য এখন কিছুই না। 2 নম্বরে কি বলছে দেখি, 3 অঙ্কের বৃহত্তম, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা কি শিখছি, 3টা নয়। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 3টা নয়, ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা কি শিখছি, একটা একের পর 2টা 0। আমরা কি বুঝছি, আমরা কি শিখছিলাম, বৃহত্তম বললে যত অঙ্ক বলবে ততগুলো নয়, 3 অঙ্ক বললে 3টা নয়, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 বললে যত অঙ্ক বলছে তার থেকে একটা 0 কম। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি, একের পর 2টা 0, একের পর 2টা 0। আচ্ছা এখন বলছে কি এই দুইটার পার্থক্য কত, মানে বিয়োগফল বের করেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা নয়, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে আরো সহজ করে দিই। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি মোট 3টা অঙ্ক থাকবে, 1 দিয়ে বাকি ঘরে যা থাকবে 2টা এগুলাতে 0 পাওয়া দিবেন। কারণ অঙ্ক নাম্বার 7, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ঘর কটা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা 1 বসায় বাকি সবগুলোতে 4 বয়া দিবেন। আচ্ছা তারপর বলছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4 দিয়া 9। এখন এটার যোগফল বিয়োগফল যা বের করতে বলছে বসায় দিলে কি মামলা ডিসমিস। তাহলে আমাদের মামলাটা কি, কততম বৃহত্তম সংখ্যা ততগুলো 9, আর ক্ষুদ্রতম যদি 5 অঙ্ক বলে লিখবেন 5, 5টা লিখছেন। এবার একটাতে 1 দিবেন, তাই লিখতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছেন। সিস্টেম বুঝছেন? মনে করেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5 6, প্রথমটাতে শুধু 1 বয়া দিবেন, মামলা শেষ। সবাই কি বুঝতেছেন? এই ভাইয়া সবাই কি বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 7 ডান। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি কিনা একটু ফিডব্যাক দেন, একটু ফিডব্যাক দেন, একটু ফিডব্যাক দেন, একটু ফিডব্যাক দেন, একটু ফিডব্যাক দেন। একটু সবাই ফিডব্যাক দেন তো।
আচ্ছা, তাহলে ভাই এবার আমরা একটু ডিফারেন্ট একটা ম্যাথ করি। অঙ্ক নাম্বার 9। ঠিক এভাবে আমার স্টুডেন্টকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা শিখেছি ভাইয়া। নবম দশম শ্রেণীর সাধারণ ম্যাথের রেকর্ড ক্লাসের ব্যাচ আছে, এই যে রাহুল, নবম দশম শ্রেণীর সাধারণ ম্যাথের যে ব্যাচটা আছে এই জায়গায় সবগুলো ক্লাসই রেকর্ড ক্লাস। যদি ওই রেকর্ড ক্লাসের ব্যাচে ভর্তি হতে চান আমাকে মেসেঞ্জারে নক দিন, আমি বিস্তারিতটা দিয়ে দেবো। ওই যে সবগুলো ক্লাস রেকর্ড ক্লাস করতে হবে। আচ্ছা, 9 নম্বর ম্যাথটা একটু ডিফারেন্ট। 9 নম্বর ম্যাথটা একটু দেখেন। ম্যাথ ভাইয়া খুবই সোজা, অনেক সোজা করে পড়ানো যায়। এটা হচ্ছে একটা মানে শৈল্পিক সাবজেক্ট, যত ইজি করা যায়। কথা কি বুঝতে পারছেন? ইজির কোনো শেষ নাই। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। 0, 1, 2 এবং 3 দ্বারা 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তম ও 4 অঙ্কের ক্ষুদ্রতম। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল। আচ্ছা, কি কি বলছে? 0 বলছে, 1 বলছে, 2 বলছে আর 3 বলছে। আচ্ছা, এই তিনটা দিয়ে আপনারা বলছে 4 অঙ্কের বৃহত্তম বানাইতে। আচ্ছা, যদি বৃহত্তম বানাইতে চান, দেখেন বৃহত্তম মানে কি, বড় বানাইতে হবে। তাহলে 0, 1, 2, 3 এর মধ্যে বড় কোনটা? 3 দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, বড়র পর দেখবেন এই বড়রে নিলেন, এইবার বাকিগুলোর মধ্যে বড় কোনটা? 0, 1, 2 এর মধ্যে 2। মানে বড় বানাইতে হলে কি, একটার পর একটা বড় নিতে হইবে। 0, 1, 2, 3, 0, 1, 2, 3। আমি সবচেয়ে বড় বানাবো, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 3, নিলাম 3। এরপরে বড় কোনটা? 2, নিলাম 2, বাদ দিবেন। এবার 0 আর 1 এর মধ্যে বড় কোনটা? 1, নিলাম 1। এরপরে কোনটা? 0। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3210। আমি কি মামলা বুঝাইতে পারছি? এই ধরনের খেলা দিলে 0, 1, 2, 3 এটা অনেকভাবেই দিতে পারে। 0, 1, 5, 7 যেমনি দে। আপনার মামলা কি, যেটা সবচেয়ে বড় সেটা ফার্স্টে নেবেন, সেটা কেটে দিবেন। তারপরের বড়টা নেবেন, নিলাম, সেটা কেটে দিবেন। তারপরেটা নেবেন, তারপরটা নেবেন। তাহলে আমি বড় পাইলাম কত? 3210। 3210। এই পর্যন্ত কি মামলা আমরা বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা মামলা বুঝে থাকি, এবার আসেন পরের অংশে, ক্ষুদ্রতম সংখ্যা। এবার বানাবো ক্ষুদ্রতম। আচ্ছা, বৃহত্তমতে যদি সব বড় নেই, তাহলে ক্ষুদ্রতমতে কি সব ছোট নিতে হবে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 0, 1, 2, 3 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 0। তাহলে 0 দিয়ে তো শুরু করার কথা ছিল, কিন্তু 0 দিয়ে তো শুরু করা যাবে না। কেন? আপনি যদি 0 দিয়ে শুরু করেন তাহলে 0, 1, 2, 3 মানে কি 123 হয়ে যায়। তাহলে এটা কি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় না? যদি 0 না থাকতো তাহলে সবচাইতে যেগুলো ছোট, প্রথম ছোটটা সবার আগে নেব, তারপরে ছোটটা তারপর নেব, তারপরের বড়টা তারপরে নেব। মানে বড়র সময় প্রথমে বড় নেব, ছোটর সময় সবার আগে ছোটটা নেব। কিন্তু কোন অবস্থাতে 0 প্রথমে নেওয়া যাবে না, কারণ 0 যদি আপনি প্রথমে নেন তাহলে তো এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো না, 3 অঙ্কের হয়ে গেল। তাহলে করতে হবে কি, নেওয়ার হিসাবে 0, 1, 2, 3 হওয়ার কথা ছিল, কিন্তু 0 দিয়ে তো নিতে পারুম না। তাহলে 1, 2, 3 এর মধ্যে সবথেকে ছোট কোনটা? 1 বাদ দেন। এইবার আসেন এর মধ্যে ছোট কোনটা? 0, 2, 3 এর মধ্যে 0, তারপরে 2 আর 3 এর মধ্যে 2, তারপরে 3। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? মামলাটা হচ্ছে কি, বৃহত্তমের সময় প্রথমে বড়টা নেবেন, তারপরে বড়টা নেবেন, তারপরে বড়টা নেবেন, তারপরে বড়টা নেবেন। ক্ষুদ্রতম সময় কি, প্রথম ছোটটা নেবেন, তারপরে ছোটটা নেবেন, তারপরে ছোটটা নেবেন, তারপরে ছোটটা নেবেন। শুধু পার্থক্য হচ্ছে একটা, 0 যদি থাকে 0 প্রথমে নেওয়া যাবে না, 0 নিতে হবে সেকেন্ডে। আমি কি বুঝাইতে পারছি? কারণ 0 যদি আপনি প্রথমে নেন তাহলে কিন্তু এই সংখ্যাটা হয়ে যেতে 123। এটা তো 3 অঙ্কের, আপনার দ্বারা চাইছে তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে একটু সবাই লেখেন তো, বি ডান, মানে বেসিকটা কি ডান হয়েছে নাকি? আমি যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি, একটু লেখেন তো, বি ডান হয়েছে নাকি, মানে বেসিকটা কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দেন, বেসিকটা কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এখন যে টাইপটা পড়াবো আজকে দিনের লাস্ট টাইপ, এটাও সোজা। আমি আজকে প্রথমে বলছি, যাহা পড়াবো তাহাই সোজা, কিছুই বাসায় পড়া লাগবে না। জ্যামিতি তো কিছুদিন পর পড়ানো শুরু করব, পুরা শীতের ভিতর। জ্যামিতি আমরা বলবো ফুল শীতে, মানে জানুয়ারির 15 তারিখের দিকে আল্লাহ যদি চায় 15 তারিখের দিকে জ্যামিতি শুরু করতে পারবো। পৃথক করে শুরু করতে পারবো, তখন মনে করবেন রাত দেখি জিনিস। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে দেখেন। যদি 1 নম্বর কোশ্চেনটা আপনি পুরো করেন, আপনি সবই পারবেন। আচ্ছা, এটা দুটো জিনিস মনে রাখতে হবে। জোরের আরেকটা বাংলা হচ্ছে যুগ্ম, আর
বিজোড়ের একটা বাংলা হচ্ছে অযুগ্ম। অযুগ্ম কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে 1 নম্বর ম্যাথটা দেখবেন। এক যদি পারেন আপনি সব ম্যাথ পারবেন। কি বলছে? এক্স এর মান একটি বিজোড় সংখ্যা হলে, এক্স এর মান একটা বিজোড় সংখ্যা হলে, আচ্ছা এক্স এর পরিচয় দিছে কি এক্স হচ্ছে একটা বিজোড়। আপনি এখন বিজোড় মানগুলো কি কি হইতে পারে? 1, 3, 5, 7, 9। আপনি ধরার সময় কখনো 1 ধরবেন না, আপনি এক্স এর মান বিজোড় বললে এক্স এর মান ধরবেন 3, অন্য কোনো মান ধরলে সমস্যা নেই। যেহেতু বিজোড় বসে তাহলে 1, 3, 5, 7, 9 যে কোনো একটা ধরলেই হবে। আমি 1 ধরি নাই কেন? কারণ অপশনে যদি এক্স থাকে সেটাও হবে 1 বসাইলে, এক্স স্কোয়ার থাকলেও হবে 1, এই কারণে ধরার সময় আমি 1 ধরি নাই। আমি কি বুঝাইতে পারছি? কারণ আপনার যদি এক্স এর মান 1 ধরেন, অপশনে যদি এক্স থাকে, এক্স এর জায়গায় 1 বসালে আসে 1, এক্স স্কোয়ারের জায়গায় 1 বসালে আসে 1। এই কারণে আমরা যখন টাইপ 3 মান করব মানে অঙ্ক করব, কোনো অবস্থাতেই বানের ধরার সময় 1 ধরা যাবে না। তাহলে এক্স এর মান বিজোড় বসে, এক্স এর মান হচ্ছে 3 না ধরে 5 ধরতে পারতেন, 7 ধরতে পারতেন, 9 ধরতে পারতেন, 11 ধরতে পারতেন, 3 কেন ধরছি? ছোট ধরলে ক্যালকুলেশনটা করা সহজ হবে এই কারণে। আচ্ছা, এইবার এই মানটা প্রত্যেক অপশনে বসান। অপশনেতে কি আছে? 2x + 1, এই যে 2 × 3 + 1 বসান, আসে কত? 7। বিতে আসে কি? 2 × x + 1, 2 × 3 + 1, 4 এর 2 গুণ করলে 8। সিতে বসান 2x - 1, 2 × 3 - 1, 6 এর 1 দিয়ে পারলে 5। দিতে কত? x - 2, তার মানে 3 - 2, দ্যাট মিন্স হচ্ছে 1। আচ্ছা, চাইছে কি দেখেন, x এর মান একটি বিজোড় সংখ্যা হলে নিম্নের কোন মানটি জোড় সংখ্যা? 7 বিজোড়, 5 বিজোড়, 1 বিজোড়, 8 কি শুধু জোড় না? তার মানে অ্যান্সার হচ্ছে বি। কথা কি বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি? মামলাটা একটু সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আপনাকে টাইপ 3 কোনো ম্যাথ দিলে সব এক নিয়ম। এক্স এর মান বিজোড় বসে, তাহলে এক্স এর মান ধরবেন 3। অন্য কিছু ধরলে হয়তো আমরা ক্যালকুলেশন সোজা করার জন্য আমরা 1 ধরি নাই। কেন? এই জায়গায় কোনো জায়গায় স্কোয়ার নাই, কিন্তু কোনো কারণে যদি x - 2, এইটা যেই জিনিস আসবে x² - 2, যদি 1 বসান তাহলে 1 - 2, দ্যাট মিন্স কি -1। এই জায়গায় যদি 1 বসান তাহলে 1 - 2, দ্যাট মিন্স কি -1। কারণ x এর মানও 1 আসে, x² এর মানও 1 আসে, এই কারণে আমরা মান ধরার সময় 1 ধরি নাই। এবার প্রত্যেকটার অপশনে আমি মান বসাইলাম, বসাই দেখবো আমাদের প্রশ্নে চাইছে কি। যদি জোড় চাই তাহলে কি অ্যান্সার হচ্ছে 8। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? নিয়মটা কি সবাই বুঝছেন? নিয়মটা কি সবাই বুঝছেন? তাহলে একটু লেখান তো, টেকনিকটা কি ডান হয়েছে নাকি? নিয়মটা কি সবাই বুঝছেন? নিয়মটা কি সবাই বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, নিয়মটা কি বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। এটা বলতে আপনার টাইপ 3 সব ম্যাথ পারছেন, এটা বোঝাবে না। আমি আরো 2টা ম্যাথ করে দেবো, আপনি টাইপ 3 সব ম্যাথ পারছেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 2। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? এম ও এন বিজোড় সংখ্যা হলে, এম ও এন বিজোড় সংখ্যা হলে, আচ্ছা এম ও বিজোড় সংখ্যা, এন ও বিজোড় সংখ্যা। আচ্ছা, এম ও এন বিজোড় সংখ্যা হলে আমরা বলছি কি আমরা 1 ধরবো না। মনে করেন আমি এম এর মান ধরলাম 3, এন এর মান ধরলাম 5, চাইলে এম এর মান 3 ধরে এন এর মান 7 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। এম ও এন বিজোড় হলে আপনি এম এর মান ধরবেন 3, এন এর মান ধরবেন 5, চাইলে এম এর মান 5 ধরে এন এর মান 11 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোশ্চেন দিত এম ও এন ক্রমিক বিজোড় হলে, ক্রমিক বিজোড় মানে কি? পরপর বিজোড়, তাহলে এম যদি 3 ধরেন এন ধরতে হবে 5, যদি এম ধরতেন 7 তাহলে এন ধরতে হবে 9। আমি কি বুঝাইতে পারছি? যদি এম ও এন বিজোড় বলে, এম যা খুশি তা ধরবেন, এন ও যা খুশি তা ধরবেন, পরপর ধরা লাগবে না। সাধারণত ধরার সময় আমরা এম 3 ধরবো, এন 5 ধরবো। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু যদি ক্রমিক বিজোড় বলে তাহলে পরপর ধরতে হবে। এম 3 ধরলে এন ধরতে হবে 5, এম 7 ধরলে এন ধরতে হবে 9, এম 11 ধরলে এন ধরতে হবে 13। আমি কি বুঝাইতে পারছি? ক্রমিক মানে কি? পরপর। তাহলে আপনাকে প্রশ্নে খেয়াল করতে হবে এটা কি বলছে, শুধু বিজোড় নাকি ক্রমিক বিজোড়। তাইলে আমরা মাথায় রাখলাম কি, শুধু একটা মান ধরতে পারলে বিজোড় ধরবো 3, 2টা মানের দরকার হলে একটা 3 ধরবো, একটা 5 ধরবো, এলে আর ভেজালেই পড়ার চান্স নাই। কারণ ক্রমিক বিজোড় হইলেও তো এটা কভার করতেছে, বিজোড় হইলেও এটা কভার করতেছে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে বিজোড় বলুক অথবা ক্রমিক বিজোড় বলুক, আপনি 2টা বললে একটা ধরবেন 3 আর একটা ধরবেন 5। যদি আরেকটু ক্লিয়ার করে দেই, অঙ্ক নম্বর 6। অঙ্ক নম্বর 6 কি বলছে? এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় হলে, এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড়, এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় হলে
এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড়। আচ্ছা ক্রমিক জোড় মানে কি পরপর জোড়। আচ্ছা আমাদের জোড় কি কি 2 4 6 8 10 তাই না? তাহলে এক্স এর মান ধরলাম 2, ওয়াই এর মান ধরলাম 4, কারণ ক্রমিক জোড় মানে কি পরপর জোড়। তাহলে একটা 2 হইলে আরেকটা হবে কত 4, যদি 6 ধরতেন তাহলে আরেকটা হইতো কত 8। মানে মান ধরার সময় চেষ্টা করুন ছোট মান ধরতে, ছোট মান ধরলে কি হবে ক্যালকুলেশন ছোট হবে। তাহলে এক্স ওয়াই দুটি ক্রমিক জোড় হলে, এক্স ওয়াই দুটি ক্রমিক জোড় হলে আপনার মামলাটা কি হবে? আপনার মামলা হবে এক্স ওয়াই দুটো ক্রমিক জোড় বসে, এক্স এর মান যদি 2 ধরি তাহলে ওয়াই এর মান হবে 4। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরেকটা টাইপ পড়াবো, যেহেতু টাইম আছে মনে হয়। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3 ডান হয়েছে নাকি? না থাক, আরেকটা টাইপ না পড়াই, আমাদের তো পরীক্ষা অনেক দেরি আছে, এত তারা দেখাইয়ে লাভ কি? একটু ফিডব্যাক দেন তো, একটু ফিডব্যাক দেন। আরেকটা টাইপ কি পড়াবো নাকি? একটু ভোট দেন, আরেকটা টাইপ পড়াবো নাকি? আরেকটা টাইপ পড়াই দেই না? টাইপ 4টা শেষ করে দেই সোজা, টাইম আছে তো, টাইম যেহেতু আছে আরেকটা টাইপ পড়াই দেই। টাইপ 4টা পড়াই দিই যেহেতু সময় আছে। এক্সাম কবে হইতে পারে? মার্চ মাস ধরে পড়েন। আমার ব্যক্তিগত ধারণা মার্চে হবে না, কিন্তু আমার ধারণা দিয়ে তবে আসলে পরীক্ষার টাইম নির্ধারিত হবে না। এখন পর্যন্ত বিসিএস পরীক্ষা নিয়ে আল্লাহ নামলে যে করে অ্যাজাম্পশন করছি পিলি কেন্দ্রিক হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা যদি বলেন, আমার ধারণা মে মাসে পরীক্ষা, মার্চ মাসে পরীক্ষা হবে না। আমার যদি ব্যক্তিগত ধারণা, ভাই আমি আবারও বলতেছি এটা একান্ত আমার ধারণা, আমার ধারণা দিয়ে তার পিএসসি চলবে না, দায়িত্বশীল ভাবে তারা যেটা মনে করবে সেটা। আমার যদি ব্যক্তিগত ধারণা বলেন, আমার ধারণা মার্চ মাসে হওয়ার কথা না। আর যদি এখন তারা মার্চ মাসে নেয় তাহলে তো কিছু করার নাই, আপনারা মার্চ মাস ধরেই পড়েন, আমরাও মার্চ মাস ধরে আগাইতেছি। কথা কি বুঝতে পারছেন? কারণ কোনো কারণে আমরা মার্চ ধরে আগাইলাম না, লাস্টে একটা ডেট দিয়ে দিলাম মার্চে পরীক্ষা, তাই তো কিছু করার নাই। এখন পর্যন্ত দেখি নাই বিসিএস পিলির ঘোষিত যেই তারিখটা লিখছে এই তারিখে এখন পর্যন্ত পিলি হইতে দেখি নাই। কথা কি বুঝছেন? আর আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা, আমার মনে হয় না মার্চ মাসে হওয়া আসলে পসিবল। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এতটুকু শিওর থাকেন 47তম বিসিএস থেকে বিসিএস এর পুরো সিনারি চেঞ্জ হয়ে যাবে। 47 থেকে আমার ব্যক্তিগত ধারণা বিসিএস 1 বছরই হবে। 47তম থেকে আমার ব্যক্তিগত ধারণা, এইটা আমি আরো 1 থেকে 1.5 বছর আগে দিয়েই বলতেছি, আমার ব্যক্তিগত ধারণা 47তম প্রিলি থেকে বিসিএস 1 বছরে হবে, আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা এবার আসেন টাইপ 4। কারণ আপনার হচ্ছে 43-এর রেজাল্ট হয়ে গেছে, আগামী মে অথবা জুন মাসের মধ্যে 44-এর রেজাল্ট হয়ে যাবে। তখন পিএসসি রাতে বিসিএস থাকবে 2টা, 45 আর 46। 45-এ অনেক কম ক্যান্ডিডেট টিকছে, 45-এর রিটার্ন রেজাল্ট হবে খুব আগে, ভাইবা নিতে খুব কম সময় লাগে, 45-এর রেজাল্ট খুব দ্রুত হয়ে যাবে। তখন 47-এর যখন সার্কুলার আসবে তখন পিএসসি বিসিএস এর যে একটা ওভারলোড অবস্থা আছে এখান থেকে বের হয়ে আসবে। অলরেডি বের হয়ে আসছে, 41-এর রেজাল্ট হয়ে গেছে, 43 হয়ে গেছে, 44-এর কিছুদিনের মধ্যে রিটার্ন রেজাল্ট হবে, হইলেই ভাইবা নিবে 2 থেকে 3 মাসের মধ্যে, ভাইবা হয়ে 4 মাসের মধ্যে রেজাল্ট। তার মানে 45 হবে আরো দ্রুত, কারণ 45-এ ক্যান্ডিডেট টিকছে সবচেয়ে কম। কথা কি বুঝছেন? এর মধ্যে অনেকে ক্যাডার ট্যাডার হয়ে গেছে। এই কারণে আলটিমেটলি আমার ধারণা বিসিএস 47-এ 1 বছরের দিকেই যাবে, 46-এ নেওয়াটা খুব কঠিন 1 বছরে। আচ্ছা সবাই একটু টাইপ 4 এর অঙ্কটা মনোযোগ সহকারে বোঝেন, একটা অঙ্ক যদি ভালো বোঝেন সবগুলোই পারবেন। আমি একাধিক ম্যাথ করাবো, একটু মনোযোগ দেন। কি বলছে? একটি শ্রেণীতে যতজন বালক, যতজন বালক মানে মনে করেন 1 জন বালক, প্রত্যেকে তত টাকা দিলে। আচ্ছা একজন বালক যদি তত টাকাই দেয় তাহলে কত টাকা দিছে? এক্স টাকা দিছে। সবাই একটু মামলাটা বুঝছেন? একটি শ্রেণীতে যতজন বালক, ধরলাম বালক হচ্ছে 1 জন, আচ্ছা তত টাকা চাঁদা দিলে, একজন বালক যদি তত টাকায় চাঁদা দেয় তাহলে কি এক্স টাকা দিছে, দিলে চাঁদা ওটা 100 টাকা, তার মানে এইটা সমান সমান কত? 100। এখন আপনার দ্বারা বলছে বালকের সংখ্যা কত, মানে x = 1, তাহলে x × x মানে কত? x স্কয়ার। তাহলে বা x সমান কত? √100, দ্যাট মিন্স হচ্ছে 10। তাহলে বালক কতজন? 10 জন। আমার প্রশ্নটা বোঝেন নাই, খেলাটা একটু বোঝেন। এগুলো কিন্তু গাইড বই অনেক প্যাসে করছে, আমরা কোনো প্যাসে যাবোই না। আমরা কি করব? একটি শ্রেণীতে যতজন বালক, ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে x, খুব ভালো কথা। তত টাকা চাঁদা দিলে, একজন বালক যদি তত টাকায় চাঁদা দেয় মানে কি এক্সট্রাই চাঁদা দেয়, তাহলে x × x, টোটাল চাঁদা ওঠে কত? 100 টাকা। তার মানে x আর x গুণ করলে কত? x² সমান হচ্ছে 100, তাহলে x সমান কত? √100, এটা সমান কত? 10। তার মানে বালক কতজন? 10 জন।
এবার বোঝেন নাই, না বুঝলে আরেকটা ম্যাথ দেখেন, বুঝবেন না মানে না বুঝে দেবেন কই, এগুলা কিন্তু গাইড বই খুললে মাথা মতো নষ্ট হয়ে যাবে। 2 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, কতজন ছাত্র থাকে, একজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যা 10 গুণ। আচ্ছা এইবার বলছে যতজন ছাত্র থাকে তাদের খরচ হচ্ছে মোট সংখ্যার 10 গুণ, তাহলে এক্স এর 10 গুণ মানে কত, 10x, এক্স এর 10 গুণ মানে কত, 10x, তাহলে এইটা সমান সমান মোট খরচ কত, 6250। আমি কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে বা 10x স্কয়ার সমান সমান কত, 6250, তাহলে বা x সমান সমান কত, রুট 625 ডিভাইডেড বাই 10, এই 0, আচ্ছা ক্যালকুলেশন একটু ডিটেইলসে করে দিই, বা x স্কয়ার সমান সমান কত, 6250 ডিভাইডেড বাই 10, 0 0 কাটা যায় 625, তাহলে x সমান সমান কত, রুট 625, দ্যাট মিন্স হচ্ছে 25 জন। মামলা কি বুঝছেন? এই যে এই লাইনটা দ্বারা করানো ওই খেলা কি বলছে, একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, ধরলাম একটা ছাত্রাবাসে ছাত্র থাকে কয়জন, একজন, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ, তাহলে একজন যদি হয় আর তাদের মাসিক খরচ যদি 10 গুণ হয় তাহলে কি 10x, তাহলে x ইন্টু 10x, এটা সমান কত হবে, এটা সমান দেয়া আছে কত, মোট খরচ হচ্ছে 6250। আমি কিভাবে বুঝাইতে পারতেছি, সবাই একটু লেখেন তো মেথডটা ডান কিনা, আমি আরেকটা ম্যাথ করাবো, সবাই কি দেখেন দেখি মেথডটা ডান হয়েছে কিনা। এগুলো কিন্তু গাইড বই অনেক হাবিজাবি কি সব লেখা করছে, আমরা সব লেখালেখির মামলায় নাই। সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন তো মেথডটা কি ডান হয়েছে নাকি। আপনার ক্লাস 5 ঘন্টা করলেও বিরক্তি আসবে না ভাই, 5 ঘন্টা তো ক্লাস নেওয়ার মতো ভাই আমার নিজেরই ধৈর্য নেই, আপনি করবেন কিভাবে? 5 ঘন্টা অনলাইনে ক্লাস করলে তো মাথা মতো নষ্ট হয়ে যাবে, যে পড়াবে হ্যারো মাথা নষ্ট হবে। অনলাইনের ক্লাস হওয়া উচিত সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, এর বেশি ক্লাস নিলে টিচারেরও কনসেন্ট্রেশন থাকবে না, স্টুডেন্টেরও থাকবে না, কারণ আপনার তো মনোযোগটা রাখা খুব কঠিন। কারণ আজকে হয়তো আমি একটু টুকটাক গল্প করতেছি, আমি গল্প করে পড়ানোর পক্ষপাতি না, কারণ অনলাইনে 60 থেকে 70 মিনিটের বেশি মনোযোগ ছাত্রেরও থাকে না, স্যারেরও থাকে না। 70 বা 80 মিনিট পর যা পড়ায় তখন স্যারও জিমায়, ছাত্ররাও জিমায়, মানে কারো পক্ষে রিদমটা রাখা সম্ভব হয় না। রিদম একটা ইম্পর্টেন্ট কথা, কি বুঝছেন? কারণ আমি তো শুধু পড়াইলেই হবে না, আপনাকেও তো পড়তে হবে। আচ্ছা সবাই একটু লেখেন মেথড ডান, যারা একটু কম বুঝছেন 3 নম্বর অঙ্কটা দেখেন, আর যারা ভালো বুঝছেন তারা 3 নম্বরটা করে ফেলেন। আচ্ছা কি বলছে দেখেন, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী, প্রত্যেকে তত 10 পয়সা করে, তত 10 পয়সা মানে কি 10x, তত 10 পয়সা মানে কি 10x। আচ্ছা চাঁদাটা 90 টাকা সংগ্রহ, এটা সমান সমান কত, 90। মামলাটা একটু দেখেন, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী, 10 পয়সা করে, তত 10 পয়সা করে চাঁদা দেওয়া হয়, তার মানে কি 10x চাঁদা দিছে, একজন শিক্ষার্থী তত চাঁদা দেয় মানে কি 10x চাঁদা দিছে, তার মানে কি x ইন্টু 10x সমান সমান কি 90 টাকা। আচ্ছা এইটা যেহেতু পয়সা, তাহলে এই 90টা কি টাকা থাকতে পারবে, এটাও তো পয়সা হইতে হবে, এটার পয়সা করতে হলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। 3 নম্বর ম্যাথের পাশে লেখেন বি কেয়ারফুল, মামলাটা একটু বোঝার চেষ্টা করেন। এক জায়গায় আছে 10 পয়সা, আর এক জায়গায় আছে 90 টাকা, 90 টাকা, তাহলে হয় কি এইটাও টাকা হইতে হবে, এইটাও টাকা হইতে হবে, অথবা কি এইটা পয়সা হইলে এইটা পয়সা হইতে হবে। এখন পয়সার টাকা নেওয়া তো ভেজাল, কিন্তু টাকারও তো পয়সা নেওয়া খুব সোজা, তাহলে 90 টাকার পয়সা নিতে হলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, এইটা যেহেতু পয়সা ছিল, এইটাও পয়সা হইতে হবে, মানে দুইটা জিনিস এক না হলে তো আপনি সমান লিখতে পারবেন না। তাহলে একটা শ্রেণীতে যতজন ছাত্র ছিল তার তত 10 পয়সা করে, দ্যাট মিন্স কি 10x, তত 10 পয়সা করে চাঁদা দেওয়া 90 টাকা হয়েছে। 90 টাকা মানে কি 90 পয়সা, 90 টাকার 90 পয়সা না, তাহলে 90 ইন্টু 100, তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান কি 90 ইন্টু 100 ডিভাইডেড বাই 10, 0 0 কাটা যায়, দ্যাট মিন্স হচ্ছে 900, তাহলে x সমান সমান কত, রুট 900, দ্যাট মিন্স হচ্ছে 30। এই ম্যাথই অনেকেই পারতেন না, এগুলা কি একদম ইজি হয়েছে? এই যদি ইজি হয়ে থাকে সবাই একটু আজকের ক্লাসটা কেমন হয়েছে ফিডব্যাক দেন তো। আজকে এই পর্যন্তই থাকুক, একটু সবাই ফিডব্যাক দেন আজকের ক্লাসটা কেমন হয়েছে। আগামীকালকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আগামী ক্লাসের পড়া থেকে পরীক্ষা কোশ্চেন আসার চান্স অনেক বেশি, আগামী ক্লাসের পড়াটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু ফিডব্যাক দেন। আগামী ক্লাসটা খুব মজা করে পড়াবো, আগামী ক্লাসের পড়া অনেক কঠিন করে, অনেক জন শিখছেন, একদম ললিপপ মেথডে শেখানো হবে। সবাই একটু ফিডব্যাক দেন তো, যে কজন ক্লাস করছেন আজকের ক্লাসটা কেমন হয়েছে। আমি তবে ক্লাস নেওয়ার আগে বইলা দিই কোন ক্লাস কেমন হবে, কোনোদিন কি এর ব্যত্যয় ঘটছে?
যে ক্লাস বলছি একদম ইজি বানিয়ে দেবো, ইজি হয় না এরকম ঘটনা কোনোদিন ঘটছে? আমাদের ম্যাথ অনেক কিছু পড়া শেষ, অল্প কিছু জিনিস বাকি আছে। জ্যামিতি খুবই ইজি যদি বেসিক বোঝেন, আর জ্যামিতি যদি বেসিক না বোঝেন খুবই কঠিন। জ্যামিতি পড়াতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু জ্যামিতির ক্লাস করতে হবে খুব মনোযোগ দিয়ে। যদি মনোযোগ দিতে পারেন বাসায় পড়া লাগবে না, আর মনোযোগ না দিলে সারাদিন জ্যামিতি বললে পারবেন না। ওকে ভাইয়া, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।